আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও তোমাদের দোয়ার বরকতে এক প্রকার ভালো আছি। তোমাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আরেকটি ক্লাস তোমাদের জন্য শুরু করতে যাচ্ছি। সেটা হলো বায়ু দূষণ। তোমরা জানো এখন আমরা আছি বায়ু দূষণের মধ্যে, তাই না? নবম শ্রেণীর অনুশীলন বই বায়ু দূষণ। সেখান থেকে আজকে আমরা আলোচনা করবো পাতন এবং ঊর্ধ্বপাতন। প্রথমে আমরা আলোচনা করতে যাচ্ছি পাতন। পাতন কাকে বলে? আসলে পাতন হয় তরল পদার্থের, তাই না? তরল পদার্থের মধ্যে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে কিন্তু বাষ্প পাওয়া যায়, তরলে বাষ্প। অথবা চাপ যদি কমায় তাহলে কিন্তু তরলে বাষ্প পাওয়া যায়। সেই বাষ্পটাকে যদি আমরা ঠান্ডা করি বা শীতলকরণ করি তাহলে কিন্তু আমরা সে আগের যে তরলটা আছে ওই তরলটা আবার ফিরে পাওয়া যায়। এই যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা না বললো পাতন। পাতন কি আসলে তরলের তাপ প্রয়োগে বা চাপ হ্রাস করে তরলের বাষ্প, প্রথম ধাপে তরলের বাষ্প পাওয়া যায়। সেই বাষ্পটাকে আমরা ঠান্ডা করবো বা শীতলকরণ করবো, তাহলে আগে সে পূর্বে তরলে পরিণত হবে। এই প্রক্রিয়াটাকে বলা হবে পাতন। অর্থাৎ যে প্রক্রিয়ায় তরলের তাপ প্রয়োগে তরলের তরলকে বাষ্প পরিণত করা হয়, সে বাষ্পকে ঠান্ডা অথবা শীতলকরণ করে মাধ্যমে আগে সে পূর্বের তরলে পরিণত করা যায়, সে প্রক্রিয়াকে বলা হয় পাতন। আমরা পাতনের মশলা লিখি। কিন্তু পাতন কি? পাতন হয় কার? তরলের, না? তরল পদার্থের বাষ্প। প্রথম ধাপে তরল পদার্থের বাষ্প পাওয়া যায়, সেই বাষ্পকে আবার শীতলীকরণ করা হয়। শীতলীকরণ ইজ ইকুয়াল টু পূর্বের তরল পদার্থ। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম হলো আসলে পাতন। পাতনটাকে আমরা আরেকটু সহজ করে কিভাবে বলতে পারি? তরল পদার্থকে তাপ প্রয়োগ করার কথা, না? তাপ প্রয়োগ করা হয় অথবা চাপ কমানো হয়, চাপ হ্রাস করা হয়। চাপ হ্রাসের মাধ্যমে অথবা তাপ প্রয়োগের মাধ্যমে আমরা তরল পদার্থকে বাষ্প পরিণত করি। কি পরিণত করি? প্রথম তাপে বাষ্প পরিণত করি, সেই বাষ্পটাকে ঠান্ডা করি, না? বা শীতলীকরণ আমরা যাই বলো করি। করলে আমরা কি পাই? যে আগের সে পূর্বের তরল, ঠিক আছে? তাহলে কয়টা ধাপ? পাতের মধ্যে ধাপ হইলে তরল পদার্থকে চাপ হ্রাস করার মাধ্যমে অথবা তাপের মাধ্যমে, তাপ প্রয়োগের মাধ্যমে অথবা চাপ হ্রাস করার মাধ্যমে কিন্তু আমরা বাষ্প পরিণত করতে পারি। সেই বাষ্পটাকে যদি ঠান্ডা বা শীতলীকরণ করে তাহলে কিন্তু পূর্বের সেই তরল পদার্থ পাওয়া যায়। আমরা পাতনের সংখ্যাটা আমরা কিভাবে লিখতে পারি? তাপ প্রয়োগে অথবা চাপ হ্রাসের মাধ্যমে, তরলকে বাষ্পে পরিণত করে, না? বাষ্পে পরিণত করে পুনরায় সেই বাষ্পকে ঠান্ডা বা শীতলীকরণ করে
করে যে প্রক্রিয়ায় আবার পূর্বের সেই তরলে পরিণত করা যায় তাকে পাতন বলে। ঠিক আছে, তাহলে পাতন কাকে বলে? তাপ প্রয়োগে কিন্তু আমরা তাপ প্রয়োগ করছি, অথবা চাপ হ্রাস করে কিন্তু তরল থেকে বাষ্প পাওয়া যায়, অথবা তাপ প্রয়োগে কিন্তু তরল থেকে বাষ্প পাওয়া যায়। এখন আমরা বলতে পারি তাপ প্রয়োগ অথবা চাপ হ্রাসের মাধ্যমে তরলকে বাষ্পে পরিণত করে পুনরায় সেই বাষ্পকে ঠান্ডা বা শীতলকরণ করে যে প্রক্রিয়ায় আবার পূর্বে এই যে বাষ্পটা তুমি ঠান্ডা বা শীতলকরণ করো, পূর্বে যে তরলটা তুমি নিচ্ছিলা সেই তরল কিন্তু আবার পাওয়া যাবে, তাই না? যদি যে প্রক্রিয়া পূর্বের সেই তরলে পরিণত করা যায় তাকে পাতন বলে, যে প্রক্রিয়ার মাধ্যমে এটি সম্ভব। তো তরলকে তাপ অথবা চাপ হ্রাসের মাধ্যমে বাষ্প পরিণত করা হয়, সেই বাষ্পকে ঠান্ডা বা শীতলকরণ করে যদি আবার সেই পূর্বের সেই তরলে পরিণত করা যায়, পূর্বের যে আগের যে একই তরলে একই তরলে পরিণত করা যায় তাকে কিন্তু পাতন বলা হয়। যে তরলটাকে প্রক্রিয়াটা চালানো হইল সেই তরলটা আবার পাওয়া যাবে, এই জন্য এই প্রক্রিয়ার নাম হলো তোমার পাতন। আশা করি পাতন বুঝতে পারছো। আমি আরেকবার একটু ব্রিফিং দিচ্ছি। পাতন হলো তরল পদার্থের বাষ্প, প্রথমে তরল পদার্থের বাষ্প পাওয়া যায়, দ্বিতীয় ধাপে বাষ্পের শীতলীকরণ করা হয়, করলে আগের সেই পূর্বের একই তরল যে তরলটা নেওয়া হয়েছিল ওইটাই কিন্তু পাওয়া যাবে। এই প্রক্রিয়ার নাম হলো পাতন। অথবা আমরা এটাকে এভাবে বলতে পারি, তরল পদার্থকে তাপ প্রয়োগ করা হয়, অথবা চাপ হ্রাস করা হয়। চাপ হ্রাসের মাধ্যমে বাষ্প অথবা তাপের প্রয়োগের মাধ্যমে বাষ্প পরিণত করা হয়, সেই বাষ্পকে ঠান্ডা বা শীতলীকরণ করা হয়, পূর্বে সেই একই তরল পাওয়া যায়। এই প্রক্রিয়াটার নাম হলো পাতন। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করতেছি ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতনটা কি আসলে? পাতন হয়েছিল কার? তরল পদার্থের, আর ঊর্ধ্বপাতন হবে কঠিন পদার্থের। পাতন হয়েছিল তরলের, আর ঊর্ধ্বপাতন হবে কঠিন পদার্থের। তাপ প্রয়োগ যদি কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করা হয় তখন কি আমরা বাষ্প পাই? কি পাই? বাষ্প পাওয়া যায়। কিছু কিছু কঠিন পদার্থ আছে যাদের গলনাঙ্কের নিম্ন তাপমাত্রা তাদের বাষ্প চাপ বায়ু চাপ বেশি, তাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটে। সব কঠিন পদার্থ না, যে সকল কঠিন পদার্থের নিম্ন তাপমাত্রায় গলনাঙ্কের নিম্ন তাপমাত্রায় বাষ্প চাপ বায়ু চাপ বেশি, তাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটে। ওই পদার্থগুলোকে যদি তুমি তাপ প্রয়োগ করবা তাহলে কিন্তু এটা বাষ্প পরিণত হবে, তরলে পরিণত না হয়ে বাষ্প পরিণত হবে। এই বাষ্পটাকে যদি আমরা ঠান্ডা বা শীতলীকরণ যেটাই বলো করলে কিন্তু আগের সে পূর্বের কঠিন পদার্থ পাওয়া সম্ভব।
একই একই কঠিন পদার্থ পাওয়া সম্ভব। ঠিক আছে, এই যে প্রক্রিয়া না হইলে তোমার ঊর্ধ্বপাতন, যে প্রক্রিয়ায় কঠিন পদার্থকে তাপ প্রয়োগে তরলে পরিণত না করে বাষ্পে পরিণত করা হয়, সেই বাষ্পটাকে শীতলীকরণ বা ঠান্ডা বা শীতলীকরণ করার মাধ্যমে ওই একই কঠিন পদার্থে পরিণত করা হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হবে ঊর্ধ্বপাতন। কঠিন পদার্থকে গলনাঙ্কের নিম্ন তাপমাত্রায় বাষ্পচাপ বায়ুচাপ অপেক্ষা বেশি, বাষ্পচাপ বায়ুচাপ অপেক্ষা বেশি, বাষ্পচাপ বায়ুচাপ অপেক্ষা বেশি, তাদেরকে যদি তাপ প্রয়োগ করা হয় তখন কি ঘটে? তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, এবং সেই বাষ্পকে ঠান্ডা বা শীতলীকরণ করে, পুনরায় একই কঠিন পদার্থ ফিরে পাওয়া যায়। এই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঊর্ধ্বপাতন আশা করি তোমরা বুঝতে পারছো। কিছু কিছু কঠিন পদার্থ আছে যাদের গলনাঙ্কের নিম্ন তাপমাত্রায় যাদের বাষ্পচাপ বায়ুচাপ অপেক্ষা বেশি, তাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটে। সবার ক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটে না। তো তাদেরকে তাপ প্রয়োগ করলে তরলে পরিণত না হয়, সরাসরি বাষ্পে পরিণত হয়, তাই না? সেই বাষ্পকে আবার যখন ঠান্ডা বা শীতলীকরণ করা হয়, আগে সে পূর্বে কঠিন পদার্থ পাওয়া সম্ভব। যেই কঠিন পদার্থ নেওয়া হয়েছিল ওই কঠিন পদার্থ পাওয়া সম্ভব। এটা কিন্তু সব কঠিন পদার্থের ক্ষেত্রে সম্ভব না। যে সকল কঠিন পদার্থ গলনাঙ্কের নিম্ন তাপমাত্রায়, কিছু কিছু কঠিন পদার্থ আছে যাদেরকে গলনাঙ্কের নিম্ন তাপমাত্রায়, কি তাপমাত্রা? গলনাঙ্কের নিম্ন তাপমাত্রা, যাদের বাষ্পচাপ বায়ুচাপ বেশি, কি তাপমাত্রায়? গলনাঙ্কের নিম্ন তাপমাত্রায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটে। অন্য কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে এই ঘটনা ঘটে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
সে তাহলে আমরা পাতন ঊর্ধ্বপাতনের সংখ্যাটা আমরা এখানে লিখেছি কঠিন পদার্থকে যে সকল কঠিন পদার্থে নিম্ন তাপমাত্রায় যাদের বাষ্পচাপ বায়ুচাপ অপেক্ষা বেশি তাদের ক্ষেত্রে যখন কি তাপ প্রয়োগ করা হয় তখন কিন্তু কঠিন পদার্থটা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। সেই বাষ্পটাকে ঠান্ডা বা শীতলীকরণ যখন করা হয় তখন দেখা গেছে যে আগে সে একই কঠিন পদার্থ পাওয়া যায়। যেই কঠিন পদার্থের মধ্যে তাপ প্রয়োগ হয়েছিল ওই একই কঠিন শীতলীকরণ করার পরে আগের সেই কঠিন পদার্থ একই কঠিন পদার্থ পাওয়া গেল। এই প্রক্রিয়াটাকে বলা হয় কি ঊর্ধ্বপাতন। এই প্রক্রিয়াটাকে বলা হয় কি ঊর্ধ্বপাতন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলতে পারি যে সকল কঠিন পদার্থকে গলনাঙ্কের নিম্ন তাপমাত্রায় যে সকল কঠিন পদার্থে গলনাঙ্কের নিম্ন তাপমাত্রা বাষ্পচাপ বায়ুচাপ অপেক্ষা বেশি পদার্থের আমরা বলি যে সকল কঠিন পদার্থের গলনাঙ্কের নিম্ন তাপমাত্রায় বাষ্পচাপ বায়ুচাপ অপেক্ষা বেশি তাদেরকে, সবাইকে না, তাদেরকে, অর্থাৎ যাদের গলনাঙ্কের নিম্ন তাপমাত্রা বাষ্পচাপ বায়ুচাপ অপেক্ষা বেশি তাদের ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে কিন্তু তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় এবং সেই বাষ্পকে ঠান্ডা বা শীতলীকরণ করলে পুনরায় সেই একই কঠিন পদার্থ, যে কঠিন পদার্থকে নেওয়া হয়েছিল একই কঠিন পদার্থ পাওয়া যায় তাকে এই প্রক্রিয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন। আশা করি ঊর্ধ্বপাতন বুঝতে পারছো। যে সকল কঠিন পদার্থ গলনাঙ্কের নিম্ন তাপমাত্রায় যাদের বাষ্পচাপ বায়ুচাপ অপেক্ষা বেশি তাদেরকে তাপ প্রয়োগ করলে তারা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় এবং সেই বাষ্পকে যদি ঠান্ডা বা শীতলীকরণ করে আগের সে বা পূর্বের সে একই কঠিন পদার্থ পাওয়া সম্ভব হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হবে ঊর্ধ্বপাতন। সেক্ষেত্রে আশা করি বুঝতে পারছো ঊর্ধ্বপাতন কি। ঊর্ধ্বপাতন কার হবে? কঠিন পদার্থের। কোন কঠিন পদার্থের? যাদের গলনাঙ্কের নিম্ন তাপমাত্রায় বাষ্পচাপ বায়ুচাপ বেশি তাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটবে। অন্য সব কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটবে না। কাদের? যাদের গলনাঙ্কের নিম্ন তাপমাত্রায় বাষ্পচাপ বায়ুচাপ বেশি তাদের ক্ষেত্রে তাপ প্রয়োগে তারা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হবে। সেই বাষ্পকে যদি ঠান্ডা বা শীতলীকরণ করা হয় তাহলে কিন্তু আগের সে পূর্বে একই কঠিন পদার্থ পাওয়া সম্ভব। এই প্রক্রিয়াটাকে বলা হবে ঊর্ধ্বপাতন। ঠিক আছে, তাহলে ঊর্ধ্বপাতন কি? কঠিন পদার্থে তাপ প্রয়োগ করা হবে, ওই সকল কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে বা তরলে পরিণত না হয়ে বাষ্প পরিণত হবে। বাষ্পটাকে ঠান্ডা বা শীতলীকরণ করলে পূর্বে সে একই কঠিন পদার্থ পাওয়া যাবে। ঠিক আছে, আমরা এখন আলোচনা করবো কিছু উদ্বায়ী বা ঊর্ধ্বপাতিত যৌগ আছে, এগুলি কি কি সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করবো উদ্বায়ী যৌগ বা ঊর্ধ্বপাতিত যৌগ। উদ্বায়ী পদার্থ বা ঊর্ধ্বপাতিত পদার্থ। আমরা আলোচনা করবো উদ্বায়ী বা ঊর্ধ্বপাতিত পদার্থ। কাকে বলে? উদ্বায়ী পদার্থ কাকে বলে বা ঊর্ধ্বপাতিত পদার্থ কাকে বলে? আমরা আগে বলেছি যে সকল পদার্থ গলনাঙ্কের নিম্ন তাপমাত্রায় বাষ্পচাপ বায়ুচাপ বেশি যে সকল কঠিন পদার্থের গলনাঙ্কের নিম্ন তাপমাত্রায় বাষ্পচাপ
বায়ুচাপ অপেক্ষা বেশি, বাষ্পচাপ বায়ুচাপ অপেক্ষা বেশি। যে সকল কঠিন পদার্থের গলনাঙ্কের নিম্ন তাপমাত্রায় যাদের বাষ্পচাপ বায়ুচাপ অপেক্ষা বেশি তাদেরকে তাপ প্রয়োগ করলে তরলে পরিণত না হয়ে তরলে না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, সরাসরি বাষ্পে পরিণত হয় এবং সেই বাষ্পকে ঠান্ডা করে অথবা শীতলীকরণ করে পূর্বের একই মানের কঠিন পদার্থ ফিরে পাওয়া যায় তাদেরকে উদ্বায়ী পদার্থ, উদ্বায়ী অথবা উদ্যোপাতিত পদার্থ বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উদ্বায়ী পদার্থ বা উদ্যোপাতিত পদার্থ কাকে বলে? যে সকল কঠিন পদার্থের গলনাঙ্কের নিম্ন তাপমাত্রা, যেসব কিছু কিছু কঠিন পদার্থ আছে যাদের গলনাঙ্কের নিম্ন তাপমাত্রায় বাষ্পচাপ বায়ুচাপ অপেক্ষা বেশি। সব পদার্থ না, কিছু কিছু পদার্থ যেমন কর্পূর, নিশাদল, আয়োডিন, কঠিন কার্বন ডাইঅক্সাইড, ন্যাপথালিন, এগুলি এই সকল পদার্থগুলো দেখা যায় তাদের গলনাঙ্কের নিম্ন তাপমাত্রায় বাষ্পচাপ বায়ুচাপ অপেক্ষা বেশি থাকে, বাষ্পচাপ বায়ুচাপ অপেক্ষা বেশি থাকে গলনাঙ্কের নিম্ন তাপমাত্রায়। তাদেরকে যদি তাপ প্রয়োগ করা হয় তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। তরলে পরিণত না হয়ে কি হয়? সরাসরি বাষ্পে পরিণত হয়। সেই বাষ্পকে যদি আবার ঠান্ডা বা শীতলীকরণ করা হয় পূর্বের একই মানের, পূর্বে যে পদার্থটা নেওয়া হয়েছিল একই মানের কঠিন পদার্থ ফিরে পাওয়া যায় তাদেরকে উদ্বায়ী পদার্থ বা উদ্যোপাদিত পদার্থ বলে। আশা করি তোমরা উদ্বায়ী পদার্থ বা উদ্যোপাদিত পদার্থ চিনতে পারছো। যেমন কর্পূর, নিশাদল, কঠিন কার্বন ডাইঅক্সাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আয়োডিন, ন্যাপথালিন, এরা প্রত্যেকে কিন্তু উদ্বায়ী পদার্থ। কারণ কি? তারা প্রত্যেকে গলনাঙ্কের নিম্ন তাপমাত্রায় তাদের প্রত্যেকের বাষ্পচাপ বায়ুচাপ অপেক্ষা বেশি, বাষ্পচাপ বায়ুচাপ অপেক্ষা বেশি গলনাঙ্কের নিম্ন তাপমাত্রায়। ঠিক আছে? তাদেরকে তাপ প্রয়োগ করা হলে তরলে পরিণত না হয়, তারা প্রত্যেকে সরাসরি বাষ্পে পরিণত হয়। তাদের সে বাষ্পটাকে যদি ঠান্ডা করা হয়, শীতলীকরণ করা হয়, আগের সে কঠিন ওই পদার্থে পাওয়া সম্ভব। যেমন আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ন্যাপথালিন, কর্পূর, নিশাদল প্রত্যেকেই কিন্তু এই ঘটনা ঘটে। তাদেরকে তাপ প্রয়োগ করলে তারা তরলে পরিণত হয় না, তারা সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়। তাদের সে বাষ্পটাকে সংগ্রহ করে ঠান্ডা করে শীতলীকরণ করে আগে সে কঠিন কর্পূর, নিশাদল, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড পাওয়া সম্ভব। এই জন্য এদেরকে উদ্যোপাদিত পদার্থ বা উদ্বায়ী পদার্থ বলে। আশা করি উদ্বায়ী পদার্থ আছে আমরা চিনতে পারছো। এখন কোন কোন পদার্থগুলোকে উদ্বায়ী পদার্থ আমরা বলি সেই নামগুলো আমরা এখন লিখব। উদাহরণ আমরা দিব। 1
কর্পূর C10H16O, এটার নাম হইল কর্পূর। নিশাদল অ্যামোনিয়াম ক্লোরাইড, এটাকে বলা হয় নিশাদল। ন্যাপথালিন এইট, কঠিন কার্বন ডাই অক্সাইড, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এরা প্রত্যেকে উদয় পদার্থ বা উদ্যোপাদিত পদার্থ। এদের প্রত্যেকের গলনাঙ্কের নিম্ন তাপমাত্রা, এরা প্রত্যেকে তাদের বাষ্পচাপ বায়ু চাপ অপেক্ষা বেশি এবং তাদেরকে তাপ প্রয়োগ করলে তারা তরলে পরিণত না হয়ে প্রত্যেকটি পদার্থ, এই যে ন্যাপথালিন, নিশাদল, কর্পূর, কঠিন কার্বন ডাই অক্সাইড, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, প্রত্যেকের ক্ষেত্রে এই ঘটনা ঘটে। তাদেরকে তাপ প্রয়োগ করলে সরাসরি বাষ্পে পরিণত হয়, তরলে পরিণত হয় না। এবং তাদের সেই বাষ্পগুলোকে সংগ্রহ করে যদি ঠান্ডা করা হয় বা শীতলীকরণ করা হয়, আগে সেই অ্যালুমিনিয়াম ক্লোরাইডে পাওয়া সম্ভব, আয়োডিনে পাওয়া সম্ভব এবং কঠিন কার্বন ডাই অক্সাইডে পাওয়া সম্ভব, ন্যাপথালিনে পাওয়া সম্ভব এবং নিশাদলে পাওয়া সম্ভব। কর্পূরে যে কর্পূর নেওয়া হয়েছিল এটাতে পরিণত করা সম্ভব। ঠিক আছে, এই জন্য এদেরকে উদয় পদার্থ বা উদ্যোপাদিত পদার্থ বলে। ঠিক আছে, এদের প্রত্যেকেরই এই কোয়ালিটি আছে। এদের প্রত্যেকেরই গলনাঙ্কের নিম্ন তাপমাত্রায় তাদের বাষ্পচাপ বায়ু চাপ অপেক্ষা বেশি, বাষ্পচাপ বায়ু চাপ অপেক্ষা বেশি। তাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটে। সব কঠিন পদার্থ কিন্তু তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় না, হয় না। আর কোনো উদাহরণ আমরা পাই না। এই পদার্থগুলো শুধু জাস্ট আয়োডিন, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কঠিন কার্বন ডাই অক্সাইড, ন্যাপথালিন C10H8, নিশাদল অ্যামোনিয়াম ক্লোরাইড, কর্পূর C10H16O, এই পদার্থগুলো মাত্র এই ঘটনা ঘটে। অর্থাৎ তাদেরকে তাপ প্রয়োগ করা হলে তারা তরলে পরিণত না হয়, প্রত্যেকেই তরলে পরিণত না হয়ে বাষ্পে পরিণত হয়, তাই না? এবং তাদের সেই বাষ্পটাকে আবার ঠান্ডা করে অথবা শীতলীকরণ করলে আগের সেই কর্পূরে পাওয়া সম্ভব, নিশাদল পাওয়া সম্ভব, ন্যাপথালিন পাওয়া সম্ভব, কঠিন কার্বন ডাই অক্সাইড পাওয়া সম্ভব, অ্যালুমিনিয়াম আয়োডিন পাওয়া সম্ভব। ঠিক আছে, আশা করি তোমাদের এই অল্প সময়ের আলোচনা আমি তোমাদের উদয় পদার্থ সম্পর্কে আলোচনা করতে পেরেছি এবং তোমাদের উদয় পদার্থ কাকে বলে আমরা ব্যাখ্যা করেছি এবং উদয় পদার্থের উদাহরণ আমরা দিয়েছি এবং ঊর্ধ্বপাতন কাকে বলে সেটা আমরা ব্যাখ্যা করেছি, তাই না? তারপরে পাতন কাকে বলে আমরা আলোচনা করেছি। আশা করি তো তোমরা এই স্বল্প সময়ের আলোচনা কিছুটা হলে বুঝতে পেরেছ। তোমরা অবশ্যই এই ক্লাসগুলো করবা, আশা করি তোমরা উপকৃত পাবে। আমরা আরেকবার একটু হালকা আলোচনা করে আমি ক্লাস শেষ করে দেবো। পাতন হলো তরল পদার্থের, পাতন ঘটে কার? তরল পদার্থের। আর এই যে ঊর্ধ্বপাতন ঘটে কার? কঠিন পদার্থের। সব কঠিনের না, যাদের গলনাঙ্কের নিম্ন তাপমাত্রা বাষ্পচাপ বায়ু চাপ বেশি, যাদের গলনাঙ্ক নিম্ন তাপমাত্রায় বাষ্পচাপ বায়ু চাপ বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু উদ্বায়ী ঘটনা ঘটে। তাদেরকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়, তরলে পরিণত হয় না। সব কঠিনের না, শুধু এই কঠিন পদার্থগুলো কর্পূর, নিশাদল, ন্যাপথালিন, কঠিন কার্বন ডাই অক্সাইড, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই পদার্থগুলোর ক্ষেত্রে কিন্তু উদ্বায়ী ঘটনা ঘটে। তাদেরকে তাপ প্রয়োগ করলে তারা সরাসরি বাষ্পে পরিণত হয়, তরলে পরিণত হয় না। ঠিক আছে, আশা করি তোমরা। আর পাতন কাকে বলে? পাতন হলো তরল পদার্থের না, তরল পদার্থকে কিন্তু চাপ কমায় কিন্তু বাষ্পে পরিণত করা সম্ভব। চাপ কমায়া, যেমন গ্যাসীয় পদার্থ বলে চাপ প্রয়োগ করলে তরল হয়ে যায় না, তরল পদার্থের চাপ কমাইলে কিন্তু আবার গ্যাসীয় বা বাষ্পে পরিণত করা সম্ভব। ঠিক আছে,
আর তরল পদার্থ থেকে তাপ প্রয়োগ করলে বাষ্প পাওয়া যায়, যে কোনো তরল পাওয়া যায়। যে কোনো তরলকে চাপ কমাইলে কিন্তু আবার বাষ্প পাওয়া যায়, তাই না? যাই হোক, তরল থেকে তুমি বাষ্প পাইলা চাপ কমায়া বা তাপ প্রয়োগ করে সরাসরি বাষ্প পাইতে পারবা, অথবা চাপ কমাইলে যে কোনো তরলে এটা বাষ্পে পরিণত করা সম্ভব। যেমন গ্যাসীয় পদার্থের বেলা চাপ প্রয়োগ করলে তরল হয়ে যায় না, একইভাবে তরলকে চাপ যদি হ্রাস করা হয় আগের সেই বাষ্পে পরিণত করা সম্ভব। সেই বাষ্পটাকে ঠান্ডা করলে বা শীতলীকরণ করলে আগের সে পূর্বের তরলে পরিণত করা সম্ভব। এই যে প্রক্রিয়াটাকে বলা হয় পাতন, তাই না? পাতন অনেক রকমের আছে, আংশিক পাতন, সাধারণ পাতন, স্টেম পাতন, সাধারণ পাতন, আংশিক পাতন, নিম্নচাপ পাতন এবং স্টিম পাতন। এই অনেক ধরনের পাতন আছে, ঠিক আছে? তো আলোচনা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকো।